বাংলা সাহিত্যের বিগত যে দশকগুলো বা বিগত শতকগুলোর যে যদি ইতিহাস আলোচনা করি তাহলে তার একটা দীর্ঘ ইতিহাস আছে। বাংলা সাহিত্যের নানা ওঠাপড়া রয়েছে। বাংলা সাহিত্যে আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি, খুব ফলত বাংলা ভাষা নিয়ে চর্চা এবং বাংলা সাহিত্যের চর্চা নিরন্তরভাবে চলেছে। এই নিরন্তর চর্চা বা নিরন্তর সাহিত্যের ভেতরেও যে সমকালে আমরা অবস্থান করছি সেখানেও সেই চর্চার যে অবস্থান, তার ভাবনা, তার সংস্কৃতি, তার সৃজনশীলতা এবং তার যে অনুভবতা, সেটাও একটা বৃহৎ থেকে বৃহত্তর। যদিও বিগত 3 দশকেরও বেশি সময় ধরে বৈদ্যুতিন মাধ্যমের একটা ভীষণ দাপট, আমরা অবশ্য এই মুহূর্তে বৈদ্যুতিন মাধ্যমেই কথা বলছি, তৎসত্ত্বেও আমাদের বলতে বাধ্য হচ্ছে আমরা যে বৈদ্যুতিন মাধ্যমের একটা বৃহৎ দাপটের ফলেও বাংলা সাহিত্যের যে প্রকাশনা, যে মুদ্রণ মাধ্যম, তা হয়তো একটু পিছু ঘটেছে। ওই একটু শব্দটাই আসল, আর কিছু না। কিছু মানুষ আছেন, কিছু সাহিত্য প্রেমী মানুষ আছেন যারা একদম খুব নীরবে কাজ করেন, যাতে নীরবের কাজটা তারা তাদের মতন করে করেন, তাদের ভাবনাতে করেন এবং তাদের নিজস্ব বৃত্তের ভেতরেই তারা সীমাবদ্ধতা থাকার চেষ্টা করেন। এই চেষ্টার ভেতরেও কিন্তু একটা বৃহৎতা রয়েছে। কি বৃহৎতা? তা হলো পাঠক প্রিয়তা। পাঠক কিন্তু তাকে খুঁজে নিচ্ছেন, তার লেখার ভঙ্গিমা, তার লেখার সূত্র, তার লেখার ধারা, তার লেখার সামগ্রিক বিন্যাস। এইরকম একজন বিশিষ্ট লেখিকা আজকে আমাদের সাথে রয়েছেন। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, লেখক এবং লেখিকা, তারা আমাদের সাথে কথা বলেছেন, আমরা আড্ডা মেরেছি এবং আমরা সমৃদ্ধ হয়েছি বটে। আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট লেখিকা, যিনি দীর্ঘ প্রায় 5টা দশক একটু বিক্ষিপ্তভাবে, তার পরবর্তী পর্যায়ে একেবারে পূর্ণাঙ্গভাবে যিনি লিখছেন এবং যার লেখার ধারা, যার লেখার ভাবনা, গতি প্রকৃতি একেবারে ভিন্নমুখী এবং বহুমুখীও বটে। আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা তিস্তা পেজ। নমস্কার তিস্তা দি, আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। নমস্কার। যে কথাটা একটু প্রথম দিকেই বলতে ইচ্ছা করছে, একেবারে আপনি গৃহবধূ মানুষ, একেবারে গৃহবধূ মানুষ এবং ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে, তারা একেবারে উচ্চ প্রতিষ্ঠিত, অত্যন্ত গুণী ছেলেমেয়ে সন্তান। তার মাঝখান থেকে দাঁড়িয়েও আপনি আপনার যে কাজের যে সূত্র, যে লেখালেখি, পত্রিকা সম্পাদনা, লেখালেখি, এই সমস্তগুলো করছেন। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস একটু আমার খুব জানতে ইচ্ছা করছে, এই একটা শুরু থাকে সংসারী মানুষ যে মহিলাদের কিন্তু শুরুটা একটু অন্যরকম ভাবে করতে হয়, বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে সূত্রপাতটা? হ্যাঁ, আমি লেখালেখি করতাম ছাত্রী জীবন থেকে। আচ্ছা। স্কুল জীবনে, স্কুল ম্যাগাজিনেও টুকটাক বেরিয়েছে লেখা। তারপর ওই মহিলাদের জীবন যেটা হয়, বিয়ের পরে একটা বড় সড়ো গ্যাপ, সংসার, শ্বশুর শাশুড়ি স্বামী সবকিছু নিয়ে, তারপর বাচ্চাদের বড় করার একটা দায়িত্ব। সে সময় আমি পাশাপাশি হয়তো একটু এই আবৃত্তি চর্চা বা কবিতা পড়া করেছি। সেই সময়টা সেইভাবে লেখার দিকে আমি মন দিতে পারিনি। মানে লেখা তখন আসেনি? না, লেখা তখন আসেনি। তার কারণ বুঝতেই পারছেন, একটা সংসারের চাপ, সব রকম চাপ নিয়ে বাচ্চাকে মানুষ করা, স্কুল পাঠানো, করা, তাকে পড়াশোনা। এবং আমি যেটা করেছি, আমার বাচ্চাদেরকে মাধ্যমিক পর্যন্ত নিজে পড়িয়েছি। আচ্ছা। মানে কোন রকম আমি সহ শিক্ষক বা শিক্ষিকাকে রাখিনি। তো সেইটা আমি নিজে, আরো চাপ, সেই জন্যই আরো চাপ। আর আমি ছেলে মেয়েদের যেভাবে করেছি, আমার ছেলে প্রতি বছর ফার্স্ট হয়েছে, মেয়ে ফার্স্ট না হলেও আকনা গার্লস স্কুল থেকে ও পাশ করেছে, ও একটা মোটামুটি ভালো নাম্বার পেত। এবং আমি রেফারেন্সের ওপর ভীষণ জোর দিতাম, রেফারেন্স বইয়ের উপর। তো রেফারেন্স বইগুলো জোগাড় করে তাকে সেইভাবে তৈরি করানো, নোটস তৈরি করা, এগুলো যেগুলো এখন শিক্ষকদের কাছ থেকে পাই, আমি সেগুলো আমার ছেলে মেয়েদের মানে নিজেরও একটা পড়া হচ্ছে, নিজেরও চর্চাটা হচ্ছে এবং চর্চার সাথে সাথে লেখালেখিও আপনারটা হচ্ছে। তারপরে যখন হঠাৎ করে মনে হলো কোনো একটা দিন, না এবার বোধহয় একটু অবসর পাওয়া গেল, এবার বোধহয় ছেলেমেয়েরাও বড় হয়ে গিয়েছে, এবার তাহলে কলম ধরি, সেদিনটার কথা মনে আছে? হঠাৎ করে যখন কিছু ডায়েরিতে লিখতাম আমার মনের, হয়তো ধরুন একাকিত্ব থেকে তো অনেক সময় লেখা বেরিয়ে আসে। তো ছেলেমেয়েরা একটু বড় হয়ে যাবার পর তারা আমার ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নয়, তাদের একটা বন্ধু বান্ধব সার্কেল হলো ধরুন। আমি তখন বাড়িতে একা অনেকটা সময়, তখন আমার যেরকম ধরনের ভাবনা চিন্তাগুলো উঠে এসেছে, মানে একা থাকলে একটা মানুষের কি ধরনের হতে পারে, কি তার আশা আকাঙ্ক্ষা, কি তার পরবর্তী সময়, সেইগুলো নিয়ে আমি লেখালেখি করেছি এবং সেগুলো ডায়েরির মধ্যে
মধ্যেই এটাকে একটা দৈনন্দিন রোজনামচা বা নিজের আত্মদর্শন নাকি হ্যাঁ, কোনো আত্মদর্শন। গল্পের আকার বা কোনো একটা কিছু? না, কবিতা কবিতা, আচ্ছা, কবিতা বেশ। লিখে, কারণ কবিতা আপনারা সবাই জানেন মনের দর্পণ। নিশ্চয়ই। সুতরাং আমার মনে কি প্রতিফলিত হচ্ছে, আমার মনে কি অনুভূতি চিন্তা ভাবনাগুলো আসছে বা আশা আকাঙ্ক্ষা কি ধরনের দোলায়িত হচ্ছে, সেটা তো একটা আয়নার মতো সেটা দেখাই যায়। তো সেইটার থেকে আমি শব্দ সঞ্চালনা শুরু করলাম যে না, এবারে আমাকে শব্দ নিয়ে লেখালেখি লিখতেই হবে। হ্যাঁ। এবং এই যে শব্দ নিয়ে লেখা, কবিতা যখন আসছে, কবিতা যখন একের পর এক আসছে, প্রথমে নিজস্ব বিক্ষিপ্তভাবে লেখা, ডায়েরিতে নিজের মতন করে লেখা, নিজের জন্যই লেখা, কিন্তু তারপর তো মনে হলো যে না, শুধুমাত্র নিজের জন্য লেখাগুলোকে সীমাবদ্ধ রাখলে হবে না, একটু পাঠকের কাছে পৌঁছানো প্রয়োজন। হ্যাঁ। এবং সেটা থেকে কি নীল ক্যাকটাস? হ্যাঁ, সেটা থেকে নীল ক্যাকটাস বলি একটু আপনাকে, মানে যোগাযোগ বলে একটা পত্রিকা ছিল এখানে, লোকাল পত্রিকা, কিছু ওই লিটল ম্যাগাজিনের মতো, লিটল ম্যাগাজিনই যোগাযোগ। তো উনি ছিলেন সমীর ঘোষ, সম্পাদক ছিলেন মাননীয় সমীর ঘোষ। তো আমার এক বান্ধবীর হাজব্যান্ড, উনি যখন শুনলেন আসা যাওয়ার মাধ্যমে যে আমি লেখালেখি করি, বললেন ডায়েরিতে কেন লিখে রাখবেন, আপনি বের করুন এগুলো, প্রকাশ করুন। হ্যাঁ প্রকাশ করুন। তখন উনি ওই সমীরদাকে যোগাযোগ করলেন, সমীরদা আমার বাড়িতে এলেন, তারপর ওনার যোগাযোগ পত্রিকাতেও আমি লিখতাম। উনি তখন বললেন আপনার এত কবিতা হয়ে গেছে, আপনি একটা বই করুন। আমি বললাম দূর, আমার বই, আমার কবিতা কে পড়বে, কি বলছেন আপনি, আমাদের ভালো লাগছে মানে যে কোনো মানুষের ভালো লাগতে পারে। পাঠকের ভালো লাগছে, এই যে পাঠকের যে ভালো লাগা, বই প্রকাশ হলো, ছাপার অক্ষরে নিজের নামটুকু শুধু দেখা নয়, ছাপার অক্ষরে নিজের স্বপ্নের যে অক্ষরগুলো, স্বপ্নের যে ভালোবাসার অক্ষরগুলো, সেগুলো পুরোপুরিভাবে প্রকাশ পেল। প্রথম যে ভাবনা, প্রথম যে যে সংস্কৃতি, কিন্তু আপনার বইয়ের নামকরণের ভিতরে একটা অদ্ভুত চমক আছে। প্রথম বইটার ক্ষেত্রে ক্যাকটাস তো নীল নয়, তো কিন্তু ওই নীল ক্যাকটাস, ওই নীল শব্দটার ভিতরেই বোধহয় একটা ব্যথা, একটা বেদনা জড়িয়ে আছে, একটা বেদনা জড়িয়ে আছে, যে ব্যথায় নীল হয়ে একাকিত্ব জড়িয়ে আছে। যে কোনো লেখকই বা যে কোনো সাহিত্যজীবী মানুষই তার নিজস্ব তার একটা জায়গা থাকে। এই যে আপনি বলছেন না যে একাকিত্ব, একটা অপ্রাপ্তি, একটা না পাওয়া, এই যে অপ্রাপ্তি, একাকিত্ব, না পাওয়া, যন্ত্রণার ভেতরে ওই লেখা বোধহয় একটা নির্দিষ্ট রাস্তাকে পথ দেখিয়ে দেয়। আপনার ক্ষেত্রে কিরকম হয়েছে? হ্যাঁ, আমার ক্ষেত্রেও ঠিক ওইরকমই, মানে যখন যে ধরনের আমার অনুভূতি এসেছে, চিন্তা ভাবনাগুলো এসেছে দিনের বিভিন্ন সময়ে, আমি বলতে পারবো না শুধু ভোরে বা শুধু রাত্রে বা সন্ধ্যেবেলায় বা যখন একা থাকছি তখন, আমি রান্না করতে করতেও অনেক সময় আমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কবিতা আসছে। এবং কবিতা আসলে একটা জিনিস জানবেন, যে কবিতা কিন্তু ভীষণ আসা যাওয়া করে। আমি সেই মুহূর্তে যদি লিখে না ফেলি, ওই শব্দ, ওই চিন্তা ভাবনাটা পরবর্তীকালে আমার আলাদা হয়ে যাবে, বেরিয়ে যাবে। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ধরুন গ্যাসটা অফ করে একটু গিয়ে লিখে নিলাম, কয়েকটা লাইন লিখে নিলাম। আর এখন তো মোবাইল হয়ে গেছে, সেই মোবাইলের ভীষণ সুবিধে, আমি পাশেই রেখে দিই এবং ওটাতে আমি রাইট প্যাডে কয়েকটা লাইন লিখে নিলাম, পরে আবার বসে সেটাকে নিয়ে চিন্তা করলাম, এডিট করে নিয়ে সমস্ত কিছু করা। এটাই হয় একজন লেখক বা লেখিকা। তিনি যখন লেখিকার ক্ষেত্রে যেটা একরকম, তার দৈনন্দিন জীবনের রোজনামচাটা একটু অন্যরকম। বিশেষ করে তিনি যদি গৃহবধূ হন, তাহলে তিনি সত্যিই তো তাই, তিনি রান্না করছেন বা সংসারে কাজ করছেন, তখন হয়তো কোনো একটা কবিতার লাইন, কোনো একটা শব্দ বা কোনো একটা ভাবনা, কোনো একটা অনুভব তাকে আঘাত করলো। আঘাত মানে মানসিকভাবে ওইভাবে আঘাত করলো, কিন্তু সেই লেখাটা হয়ে উঠলো। কিন্তু তিস্তা বীচ কি সত্যি শুধুমাত্র কবিতার ভেতরে সীমাবদ্ধ রয়েছেন, নাকি তার কবিতার সাথে সাথে তিনি তার অন্যান্য যে সাহিত্য দর্শনের যে ভাবনা বা তার নিজের ভেতরের যে উন্মুখতা, যে উৎসাহ, সেদিকে তিনি এগিয়ে গেছেন? এটা কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছে, সাথে থাকুন। বিরতির আগে যেটা কথা হচ্ছিল, যে তিস্তাদি কি শুধুমাত্র কবিতার ভিতরে সীমাবদ্ধ, নাকি তার অন্যান্য সাহিত্য দর্শনের যে ভাবনা, তার ভেতরে তিনি তার বিভিন্ন যে পথ, সেই পথে তিনি এগোচ্ছেন। তিস্তাদি আপনার ভ্রমণ কাহিনী আছে, আপনার ছোট গল্প আছে, আপনি বাচিক শিল্পী, আপনি সম্পাদক, একের পর এক সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে আপনার একটা আনাগোনা। আপনার একটি কবিতা, আমার একটু ভালো লাগার কবিতা, যে কবিতাটা একেবারে আপনারই প্রথম দিকে, নীল ক্যাকটাসের, সেখানে আপনি বলছেন যে আরো কিছু সূর্যোদয় সূর্যাস্ত পেরিয়ে গেল করুণ গেরস্ত গলি, আরো কটা ছায়াহীন সন্ধ্যা উঁকি দিয়ে গেল, আমার খাঁচার অন্য দিগন্তে দূরে কুমারী মেঘ মুখ লাল করে ফিরে চলে গেল ঝড়ের ভঙ্গিমায়, আমি মাটি ছেড়ে অনেক উপরে, আকাশের বুকে ছিন্ন দৃষ্টি মিলে
ঝুলে আছি ওই সাজানো সোনার খাঁচায়। এই বোধহয় একটা প্রাপ্তি অপ্রাপ্তির একটা দ্বন্দ্ব। হ্যাঁ ঠিকই, কারণ আমার মন চেয়েছে কবিতা লিখুক, বা আমি একটা কবিতার জগতে বা লেখালেখির জগতে থাকি, সেখানে সংসারের মধ্যে আমি ডুবে থাকছি, আমার ইচ্ছে থাকলেও আমি লিখতে পারছি না বা নিজেকে প্রকাশ করতে পারছি না। প্রকাশের মাধ্যম তো কবিতা, গল্প, যাই বলুন, হ্যাঁ, যিনি যে সৃজনশীলতায় পারঙ্গম, সেটাই। তো সেই একটা অপ্রাপ্তি তো ছিলই মনের মধ্যে, একটা আক্ষেপ যে আমি নিজের মতো করে বেরোতে পারছি না, নিজের একটা পরিচয়, নিজের মানে প্রকাশ ভঙ্গি দিয়ে মানুষের কাছে বার্তা হিসাবে এই যে নিজেকে নিজে প্রকাশের একটা যে ভঙ্গিমা বা নিজেকে বলার যে একটা প্রয়াস, শুধু তো নিজেকে পরিচিতি করার জন্য নয়, সেটা হলো যে সৃজনশীলতার মাধ্যমে একটা সাহিত্য, একটা ভাবনা বা একটা দর্পণকে তৈরি হচ্ছে, সেই দর্পণে কিন্তু আপনি পাঠককেও তো দেখতে চাইছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। কারণ আমার ভাবনাটা আমি মনে করি যে আরো অনেক জনের ভাবনা, তাদের ভাবনাটাকে জারিত করে আমার অনুভূতি দিয়ে, আমার শব্দ দিয়ে আমি তৈরি করছি। এই যে নিজের শব্দ দিয়ে নতুন করে নির্মাণ, নিজের শব্দ দিয়ে নিজের মতো করে, প্রত্যেকটা সৃজনশীল মানুষের যে সৃষ্টিটা, সেটা তার নিজের সন্তানের মতো, সেটা তার একেবারেই নিজের। এই তার একেবারে নিজের ভেতরেও যখন ভিন্ন ভিন্ন ধারা থেকে লিখছেন, যখন আপনি আবার একই সাথে এই কবিতার সাথে সাথে আপনি ছোটদের জন্য লিখছেন, আপনি ভ্রমণ কাহিনী লিখছেন, আপনার ছোট গল্প রয়েছে, আপনি আবার সম্পাদনা করছেন, এই যে একটা সবই সাহিত্য সৃজনশীলতা, কিন্তু এই একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে যাওয়া, এটা কি প্রথমে একটা গবেষণা, একটা এক্সপেরিমেন্ট হলো, তারপরে তার ভিতরে তো আবার সেই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, সাফল্য, দেখুন, সাফল্য মানুষকে সাহসী করে, সাফল্য মানুষকে এগিয়ে নিয়ে যেতে আরো বেশি অনুপ্রেরণা দেয়, সেই ক্ষেত্রে আমি প্রথম যখন গল্প লিখি, একটা ভিলেজ ছোঁয়া বলে একটা ইয়েতে গল্প লিখেছিলাম, এবং সেটা প্রথম হয়েছিল। সেইটা এখনকার দিনে যে বৃদ্ধাশ্রমে মারা থাকেন, এবং সেই বৃদ্ধাশ্রমে মারা থাকতে থাকতেও সন্তানের শুভকামনাই করে যাচ্ছেন, নিজেই যতই কষ্টের মধ্যে থাকুন, সন্তানের কাছ থেকে তিনি সেই সম্মানটা, সেই যোগ্য ব্যবহারটা পাননি, কিন্তু তবুও তিনি ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন যে আমার ছেলেটার যেন ভালো হয়। এই যে চিন্তা ভাবনাটা, এইটা আমি লিখেছিলাম ভিড়ের ছোঁয়ায়। এবং সেটা প্রথম হলো, যখন প্রথম হলো তখন ওনারা জানালেন এবং আমাকে একদম মঞ্চে তুলে সেই যে সম্মাননাটা দিলেন, তাতে আমার মনে হলো আমি অনেকটা সাহসী হলাম, আমার সাহসটা আরো বেশি বেড়ে গেল যে আমি তাহলে গদ্য লিখতে জানি, গল্প লিখতে জানি, গল্প লিখতে পারবো। তারপর বারাসাত থেকে আসে একটা অন্য মন বলে পত্রিকা, সেখানে আমাকে প্রতিযোগিতা, ওদের প্রতিযোগিতা হচ্ছিল, আমাকে কয়েকজন খবর দিলেন যে আপনি লিখুন, আপনি তো গল্প লেখেন, কবিতাও লেখেন, গল্পও লেখেন, আপনি লিখুন, আপনার কিন্তু লেখা আসবে। তো আমি গল্পটা লিখলাম, সেটা ওরা একটু ক্লু দিয়ে দিয়েছিল যে গল্পটার শুরুতে থাকবে দুটো লাইন দিবাকরকে নিয়ে, দিবাকর একা একা আর কি ভাবছে, একাকিত্ব নিয়ে দিবাকরের, সেইটুকু ব্যাস একটুখানি ধরিয়ে দেবার পরে আমি আমার মতো করে গল্পটাকে এমন সাজালাম যে ওটা ওখানে ফার্স্ট হলো। প্রথম এই যে শুধু পুরস্কার প্রাপ্তি তো অবশ্যই একটা আনন্দ, এটা অবশ্যই দায়িত্ব কিন্তু বেড়ে যায়। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে একটা দায়িত্ব বেড়ে যায়। যে কোনো পুরস্কার, যে কোনো সম্প্রীত কম পুরস্কার, কম সম্বর্ধনা পাননি, তো সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাচ্ছে। এবং উল্টো দিক থেকে ভাবতেও হবে যে পাঠক বা পাঠিকা যারা রয়েছেন বা দর্শক যারা রয়েছেন, তাদেরও কিন্তু একটা চাহিদা বাড়ছে, অর্থাৎ কিনা তিস্তাদির কাছ থেকে তিস্তাদি এইরকম একটা লেখালেখি, এইরকম একটা ভাবনা, আরো উন্নত মানের, আরো বেশি করে মানুষ যেটা চাইছে, মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন, শুধু আমার নয়, আমার চিন্তা ভাবনা, সামাজিক প্রেক্ষাপট, এবং এখন যে সমস্ত মানে যারা বঞ্চিতা বা যারা ঠিকভাবে করতে পারছে না, ধরুন আজকে বেকারত্ব, সেই বেকার মানুষদের কি যন্ত্রণা, সবাই সেই যন্ত্রণাটাকে মনের গহনে একটা বিচরণ করে। কিন্তু ধরুন যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু খুব স্বার্থপরের মতো সাধারণ পাঠকরা আমরা ভীষণ ইতিবাচকতা, ভীষণ একেবারে নিজস্ব দর্শনের একটা প্রতিফলন দেখতে চায়, এবং আশা পূরণের গল্প, আশা পূরণের একটা ভাবনা, সেটা কি আপনার গল্পের ভিতরে আসে? আপনার যে ছোট গল্পের যে সংকলন, সেই গল্পের প্রসঙ্গে আমি আসছি পরে, কিন্তু সেখানে আপনি
নিজস্ব দর্শনের ভিতরে কোন দিক থেকে বেশি আলোকপাত করতে চাইছেন বা কোন দিকটা আলোকপাত করতে দেখুন, চাইছেন? সমস্যা তো থাকে, সবার জীবনেই সমস্যাগুলো উঠে আসে। সব শেষে আমরা চাইবো যে সব সমস্যার সমাধান হয় একটা মিলন বা ইতিবাচক জিনিস। একদম একদম। আমার এই যে ধরুন একগুচ্ছ বনফুলে আছে, দেবী তীর্থ বলে একটা গল্প, অসাধারণ গল্প, আজও আমি পড়তে পড়তে কেঁদে ফেলি। মানে এইরকমই, মানে শেষে কিন্তু একজন প্রেমিক প্রেমিকা যারা বলতে পারেনি, প্রকাশ করতে পারেনি কোনোদিনও, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেটা তার জন্য অপেক্ষাই করে গেছে এবং সেই মেয়েটার নামে দেবী তীর্থ বলে একটা বয়স্কদের আশ্রম খুলেছে। এবং বেশি বয়স্ক বেলায় যখন মেয়েরা সবাই এস্টাবলিশ, স্বামী মারা গেছে, তখন ওই ভদ্রমহিলা ওই দেবী তীর্থ আশ্রমে গিয়েই মানে নিজে স্বেচ্ছায় একটা বৃদ্ধাশ্রমে থাকা, এটা কেউ পাঠাচ্ছে না, স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে গেলেন, গিয়ে নামটা দেখেও উনি অবাক হলেন হরিয়ে, আবার মানে তার ইয়েগুলো আশপাশগুলো দেখে, তারপরে যখন উনি নামগুলো এন্ট্রি করাচ্ছেন, সব করাচ্ছেন, কিরকম যেন একটা চেনা চেনা গন্ধ, ফেলে আসা গন্ধ পাচ্ছেন, এরকম। এটা তো অন্তরের অনুভূতি। অনেক সময় কি এরকম হয় যে মানে ধরুন আসছে না, কিছুতেই আসছে না কবিতা, কিছুতেই কোনো গল্পের প্লট আসছে না, কিছুতেই কোনো লেখার কোনো ভাবনা আসছে না, কিন্তু লিখতে ইচ্ছে করছে, তখন কি ভাবনা আসে? তখন আমি বেশ কিছু কবিদের কবিতা পড়ি, ভালো ভালো কবিদের কবিতা পড়ি, যে পড়লে অন্তত আমার ভেতর থেকে একটা প্রেরণা জাগবে। যখন অনেক দিন ধরুন প্রতিদিন লেখাতে হয়, অনেক দিন হয়তো কোথাও গেলাম, বেড়াতে গেলাম, আমি কিন্তু বেড়াতে গিয়েও লিখি, মানে আমি মনে করি আমি আমার চোখ দিয়ে যে জিনিসগুলো দেখছি, সেই জিনিসগুলো তো আমি সবাই দেখছে না, দেখতে পাচ্ছে না, এমনও তো অনেকে আছে যাদের ধরুন ইচ্ছে আছে, দেখতে পারে। আপনার শব্দ, আপনার কথাটাকে ভিত্তি করেই বলছি, আসলে দৃষ্টি সবাই হয়তো দেখছে, আসলে বোধহয় দৃষ্টি আর দৃষ্টিপাত এবং দৃষ্টিভঙ্গি, একদম তাই তো? অর্থাৎ যিনি কলম নিচ্ছেন তিনি কিন্তু, আমি একই দৃশ্য আপনিও দেখছেন আমিও দেখছি, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিপাতের ভঙ্গিমাটা বদল হয়ে গিয়ে সেটা লেখার আকারে চলে আসছে। হ্যাঁ, আমি সেখানে একটা অন্য মাত্রা খুঁজে পাচ্ছি, সবাই যেটা পাচ্ছে না হয়তো আমি তারই ভেতরে একটা অন্য ভাষা খুঁজে পাচ্ছি, যে এই দৃশ্যটার মধ্যে একটা অন্য ভাষা আছে। যেমন ধরুন একটা ঝর্ণার সামনে গিয়ে দাঁড়ালে, শব্দ তো অনেক রকম, লিখিত শব্দ এই শব্দ রয়েছে, কিন্তু নীরবতার মধ্যেও একটা শব্দ আছে, নীরবতাও একটা শব্দ। চুপ করে বসে থেকে আপনি যদি অন্ধকার ঘরে থাকেন, তাহলেও আপনি কিন্তু কিছু শব্দ শুনতে পাবেন, যেটা সবাই শুনতে পাবে না। এটা তো মানে যারা লেখালেখি করে তারা তো হৃদয়ের অনুভবতার শব্দ। একদম একদম। কখনো কখনো কি এরকম মনে হয়েছে যে না, পুরোটাই কিচ্ছু লিখতে পারলাম না, কিচ্ছু লেখা আসছে না, কোনো লেখার আমার পক্ষে সম্ভবপর নয়, এবং যা লেখা হয়েছে সেগুলোকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, পারলেন না, তখন নিজের কাছে নিজের কি কৈফিয়ত থাকে? না, আমাকে লিখতে হবে। ওই যে বললাম যে আমি নতুন করে লেখকদের পড়ি, গল্প হলে গল্প, মানে আমার আবার পড়ারও একটা খিদে আছে ভীষণ। আমি শুধু লিখি না, ভীষণ ভাবে পড়তেও ভালোবাসি। আমি বিশ্বাস করি যে 10টা পড়লে একটা লেখা। নিশ্চয়ই পাঠক হিসেবে পাঠক তো দরকার বটেই, নিজে পাঠিকা না হলে খুব ভালোভাবে এটা করতে পারা যায় না। আপনার ওই ভ্রমণ কাহিনীর প্রসঙ্গে, আমি ভ্রমণ কাহিনী খুব এই শব্দটাকে ব্যবহার করতে চাইছি না, আপনি দেশে বিদেশে বহু জায়গায় গিয়েছেন, এবং সেখানে গিয়েও আপনি কিন্তু এই লেখার একটা চর্চা, এবং সেখান থেকে এসে এক একটা বড় বড় বই হচ্ছে। এইখানে আপনার ওই লেখার ভিতরে একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমি আমার চোখে পড়েছে, যে বই আমাদের কাছে এসেছেও বটে, ধরুন আপনার লন্ডন সফর বইতেও, সেখানে কিন্তু শুধুমাত্র যে জাস্ট ওই বেড়ালাম, থাকলাম, খেলাম, এখানে গেলাম তা নয়, কিন্তু ওটার ভিতরে একটা অদ্ভুত গতিময়তা আছে, যে গতিময়তার ভিতরে আপনি সেখানকার জীবন দর্শনের সাথে ভ্রমণের একটা মিশেল ঘটাচ্ছেন। এটা কি ইচ্ছাকৃত ভাবে না একটা কি? না না, আমার ওটা এমনি এসে যায়, যে আমি যেটা দেখছি এবং আমি যেটা দেখে এসেছি, বা আমার নিজের দেশে আমার যেগুলো আছে, যেগুলো খামতি আছে, সেইগুলো দেখলে যদি ভালো লাগে, আমার মনে হয় আমার দেশের এই খামতিগুলো পূরণ হওয়া দরকার, সেই জন্য আমার লেখাটার তাগিদ আসে। কাজ বলতে তার সৃষ্টিশীলতার কাজ, তার সাহিত্য দর্শনের কাজ, এই সমস্ত কাজ করার জন্য কিন্তু নেপথ্যের কিছু মানুষজনকে লাগে, যারা হয়তো সরাসরি সামনে যাদেরকে হয়তো বুঝতে পারা যায় না, দেখতে পাওয়া যায় না, কিন্তু তৎসত্ত্বেও তাদের প্রভাব কিন্তু একটা অনেক বড় ব্যাপার। অবশ্যই। দেখুন আমি বলছি, আমার হাজব্যান্ডের ক্ষেত্রেই আমি বলছি, যদি বাড়ির মানুষটা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে আমি এত সভা সমিতি বলুন, এই আকাশবাণী ভবনে পৌঁছে যাওয়া বলুন, উনি তো আমাকে সঙ্গে নিয়ে গেছেন, সময় দিয়েছেন, বা এখনো আমি যে সমস্ত অনুষ্ঠান করি, উনি সেগুলো কিন্তু সবটাই পৃষ্ঠপোষকতা করে। পৃষ্ঠপোষকতাটা শুধুমাত্র যে একেবারে
স্বাভাবিক পৃষ্ঠপোষকতা না, না, এটা না, একটা এটা একটা উৎসাহের একটা অনেক বড় অক্সিজেনও বটে। একদম। প্রিয় দর্শক, আমরা একটু সিদ্ধেশ্বর বাবুর কথা শুনে নেব। এই সেই উৎসাহের নেপথ্য দর্শন তিনি কিভাবে করেন, তিনি কিভাবে উৎসাহের নেপথ্যে থাকেন, তারপর আবার আমরা তেস্তাদের সাথে ফিরে আসছি। আসলে আমি কিন্তু কবিতার লোক নই, তবে কবিতা শুনতে ভালোবাসি। আমার স্ত্রীর কাছে আমি বহু কবিতা শুনেছি, তার আবৃত্তিও শুনেছি। সব থেকে প্রাসঙ্গিক হলো উনি কোনো কবিতা লিখে সেই কবিতার প্রথম শ্রোতা হিসেবে আমাকেই শোনান। যদিও সমালোচনা আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ভালো লাগে। এবং দু একটা ক্ষেত্রে হয়তো আমি বলি যেখানটা ঠিক বুঝতে পারলাম না, মাথা দিয়ে বেরিয়ে গেল, উনি চেষ্টা করেন ধৈর্য ধরে সেখানটা আমার কোনো সাজেশন হলে আমি দিই। গল্প ছোটো করে দু একটা লিখেছি, চিঠিপত্রও লিখেছি এককালে। এখন আর চর্চা নেই, কঠিন বাস্তবে এবং আমার যে মানে অকুপেশন আইনজীবী হিসাবে একদম বাস্তবের সঙ্গে মুখোমুখি। তা সত্ত্বেও আমি যখন দেখি সমস্ত সংসারের কাজ করে আমার স্ত্রী সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাত জেগে দিনের বেলার বা যখনই সময় পাচ্ছে তার লেখার মধ্যে নিজেকে নিবদ্ধ রেখেছে, এবং সেই লেখা শেষ হওয়ার পরেই আমাকে প্রথম শ্রোতা হিসেবে শোনাচ্ছে, তখন আমার গর্বে বুক ফুলে ওঠে। তিস্তাদের সাথে আজকে আমরা কথা বললাম, সময়ের কাছে আমরা বাধা। দেশে এবং বিদেশে এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখলেন। এই অনুষ্ঠান পরবর্তীতে ইউটিউবেও থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি অবশ্যই এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। তিস্তাদি, প্রাপ্তি বা অপ্রাপ্তি এই দ্বন্দ্ব থাকুক, ঠিক আছে, তার মতন করেই থাকুক। পাওয়া না পাওয়া, যন্ত্রণা, বিরহ, ভালোবাসা সবকিছুই থাকুক, কিন্তু তার ভিতরে ওই ওই একটাই কথা, কলমটা আর মগজাস্ত্র। এবং তার ভিতরেও আপনার নামটার সাথে কিন্তু একটা অদ্ভুত বহমানতা আছে, তিস্তা নদী। সত্যি অনেকেই বলেন সেটা, আর আমারও মনে হয়েছে যে যতদিন পারবো, যদি আমাকে স্নায়ু যদি আমার সঙ্গে ইয়ে না করে, বিট্রে না করে, তাহলে যতদিন কলম ধরতে পারবো আমি ততদিন লিখে যাব। এই বহমানতাই কিন্তু একটা অন্য দর্শনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আমরা যারা সাধারণ পাঠক আমাদের কাছে একটা নতুন দর্শন হিসেবে তৈরি হবে। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। অ্যালবামে ধরা আছে তোর আশৈশব, জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রতিটি প্রহর, দামাল দুরন্ত কোনা, ঘুমন্ত দুপুর, টোল পড়া দুগালের দুষ্টুমি হাসি মাখা আশ্বস্ত মুখ, নিশ্চিন্ত বিছানায় অবোধ দেয়ালা, আজও যেন সবকিছু পটি আঁকা ছবির মতন। প্রথম উপুর হওয়া হামাগুড়ি দিন তোর, প্রথম বৃষ্টি ছোঁয়া সুখের মতন। মনে হয় এই তো সেদিন, ফুকলা মুখের সেই অপার্থিব হাসি, বাথটবের সরল উচ্ছ্বাস, জানলার রড ধরে উঠে দাঁড়ানোর সতৃষ্ণ প্রয়াস, রোদ মাখা উঠোনে ছায়া ছোঁয়াছুঁই ছলে টলমলে ছুট, অদক্ষ ঠোঁটের সেই আধো আধো বুলি, ক্ষণিকের অভিমান, মুহূর্তের আবদার, অনুশাসনে ছলো ছলো দুটি চোখ, সব যেন অবিকল। পরক্ষণে সব ভুলে ছুটে এসে বুকে মাথা রাখা, চোখ বুঝে সব পাওয়ার সুদীর্ঘ শ্বাস। তুলে রেখেছি পুরনো অ্যালবামের ভাঁজে ভাঁজে জীবনের যতটুকু সুখ, সোনার আখরে সব তুলে রেখেছি। সময় গড়ায় যত গড়িয়েই চলে, অজান্তেই বেলা পড়ে আসে, তবু তবু এভাবেই ছেলেবেলা ধরে রাখতে হয়। না মানতে পারা চলে যাওয়াগুলো এভাবেই ধরে রাখি বুকের ভিতর।